হাই এভরিওয়ান, আমি অভিরূপ ভট্টাচার্য। আজকের একটা খুব ইম্পর্ট্যান্ট এবং ব্যথার জায়গা নিয়ে আলোচনা করব, ডেসক্রিপটিভ অ্যান্সার রাইটিং। দেখো, ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সিকিউটিভ এটসেট্রা এক্সামিনেশনে যদি আমরা স্কিমটা দেখি, তাহলে গ্রুপ এ অ্যান্ড গ্রুপ বি, তার মানে যেখানে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, মানে ডেপুটি ম্যাজিস্ট্রেট, ডেপুটি কালেক্টর, ডিএসপি, অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ রেভিনিউ, অ্যাসিস্ট্যান্ট লেবার কমিশনার, সাব ডিভিশনাল কন্ট্রোলার অফ ফুড সাপ্লাইজ, এই জিনিসগুলোর জন্য আমাদের বেসিক্যালি কিন্তু 1600 মার্কস, 1600 মার্কসের এক্সামিনেশন দিতে হয়, যার মধ্যে 800 মার্কস হচ্ছে আমার অবজেক্টিভ বা যেটাকে আমি এমসিকিউ বলি, আর 800 মার্কস কিন্তু রিটেন। তার মানে বুঝতে পারছো, এই 1600-এর মধ্যে 800 মার্কস কিন্তু আমাদের এই ডেসক্রিপটিভ, এবং এইখানেই এই ডেসক্রিপটিভ অ্যান্সার রাইটিং কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট। এই 800 মার্কসের মধ্যে 200 মার্কস হচ্ছে বেঙ্গলি বা তোমার দ্য ল্যাঙ্গুয়েজ অফ ইয়োর মাদার টাং, 200 মার্কস হচ্ছে ইংলিশ, অ্যান্ড 200 মার্কস অপশনাল পেপার 1 অ্যান্ড 200 মার্কস অপশনাল পেপার 2। আবার আমি যদি আমাদের গ্রুপ সি আর গ্রুপ ডি এক্সামিনেশনগুলোতে দেখি, সেইখানে মানে যেখানে আমাদের জয়েন্ট বিডিও, এসিটিও মানে স্টেট ট্যাক্স অফিসার, বা আমাদের যেখানে রেভিনিউ অফিসার আরও, বা আমাদের যেখানে সিডিপিও আছে, পিডিও পঞ্চায়েত ডেভেলপমেন্ট অফিসার, ইন্সপেক্টর অফ কোঅপারেটিভ সোসাইটিজ, যেগুলো সেখানে কিন্তু এগেইন 800 মার্কস অবজেক্টিভ, মানে দিস পার্ট ইজ কমন, এবং এইখানে 400 মার্কস ডেসক্রিপটিভ। মানে ফর গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি ইউ ডোন্ট নিড টু গিভ দ্য অপশনাল। অপশনালটা ছাড়াও, মানে অপশনাল দিতে হয় না, বাঁচোয়া অনেকটা লোড কমে যায়। মানে গ্রুপ এ অ্যান্ড বি, গ্রুপ এ অ্যান্ড গ্রুপ বি যেখানে এক্সামটা হয় 1600 মার্কসে, আমি মেন্স রিটেনের কথা বলছি। গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি মেন্স হয় পিওরলি আমাদের 1200 মার্কস, মিনস 800 মার্কস অবজেক্টিভ অ্যান্ড 400 মার্কস ডেসক্রিপটিভ। এই 400 মার্কসও মানে আমাদের বেঙ্গলি আর আমাদের ইংলিশ কিন্তু আমাদের লিখতে হয়, এবং আমি আমার নিজের প্রিপারেশন করতে গিয়ে দেখেছি এই 800 মার্কস কি 400 মার্কস, এই রিটেন পার্টটা কিন্তু আমাদের জন্য অনেকটা কঠিন হয়ে যায়। আমরা যদি ঠিক মতন প্র্যাকটিস না করি, বা আমাদের পড়াশোনার প্যাটার্ন যদি আমরা আগে থেকেই মডিফাই না করি, তাহলে কিন্তু বিট অপশনাল বা বিট দ্য কম্পালসারি পার্ট, সেখানে কিন্তু নম্বর তোলা নেক্সট টু ইম্পসিবল হয়ে যায়, এবং এইখানেই আমরা অনেকটা পিছিয়ে পড়ি। রিটেন পার্টে কিন্তু একটা প্যাটার্ন আছে, কেরম করে আমরা উত্তর লিখব, কেরম করে আমরা উত্তর সাজাবো, আমাদের উত্তরে কি কি পয়েন্টস থাকা উচিত এবং কি কি থাকা উচিত না, কি কি অনাবশ্যক, টাইম ম্যানেজমেন্ট, এই অনেকটা কিছু নিয়ে কিন্তু আমাদের রিটেন পার্টটা তৈরি হয়ে যায়। এবং ওই জন্য আমরা বলছি, আমরা এই রিটেনে তোমরা যারা নতুন প্রিপারেশন শুরু করছো, ডোন্ট গেট অ্যাফ্রেড অর ডোন্ট গেট কনফিউজড, অর একদমই রিটেন পার্টে ভয় পেও না। এমন করে নিজের প্রথম দিক থেকে প্রিপারেশন নেওয়া শুরু করো, যাতে আমার অবজেক্টিভ পার্টের সঙ্গে সঙ্গে আমার রিটেনটাও যাতে খুব সুন্দর হয়, তাহলেই কিন্তু দেখবে এক্সামগুলো খুব সুন্দর করে ক্লিয়ার করতে পারবে। আর আমি বলবো, যদিও অল সার্ভিসেস আর গুড, কিন্তু সবসময় এম ফর গ্রুপ এ অ্যান্ড group B services if you don't have any particular fascination on group C or group D post in particular, so always aim for group A and group B services from the very beginning। এবং কোথাও গিয়ে আমরা ওই এমটা কেন করি না, মানে আমি দেখেছি আমার সঙ্গে এটা হয়েছে, যদিও পরে ওটা কাটিয়ে উঠেছি, বা অনেকের সঙ্গে হয়েছে যে প্রথমে আমরা গ্রুপ ডি দেব, তারপর গ্রুপ সি দেব, তারপর গ্রুপ এ বা গ্রুপ বি ক্লিয়ার করব। এইটা কিন্তু অনুচিত। মানে এতে আমাদের প্রসেসটা আমরা অনেকটা দীর্ঘায়িত করি। অলরেডি একটা 1 ইয়ার মানে 1
এক্সাম ইয়ারের প্রসেস ইজ সো হিউজ। তো আমরা যদি প্রথমে ভাবি যে আমরা গ্রুপ ডি দেবো, তারপর গ্রুপ সি ক্লিয়ার করব, তারপর উই উইল গো টু গ্রুপ এ অ্যান্ড গ্রুপ বি, তাহলে সেটা মানে হিউজ একটা বড় গ্যাপ হয়ে যায়। সো আই উইল সাজেস্ট দ্যাট ইউ ডোন্ট গো ইনটু দ্যাট চক্কর। কেন এবার আমরা তো বাধ্য হয়ে মানে আমরা তো খুশি খুশিতে বলি না যে আমরা প্রথমে গ্রুপ সি গ্রুপ ডি দেবো। কেন আমরা বলি? কারণ প্রথমে কিন্তু আমরা এই রিটেন পার্টটাকে খুব ভয় পাই। আমি দেখেছি প্রচুর লোকেরা এই 200 মার্কস প্লাস 200 মার্কস লিখতে গিয়ে তাদের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, এবং অপশনাল তো অনেকে দিতেই আসে না জাস্ট ভয় পেয়ে, কারণ তারা হয়তো জানে কিন্তু তারা লিখতে পারছে না, ঠিক করে রিপ্রেজেন্ট করতে পারছে না, বা তারা ঠিক করে জানেই না কোন পার্টটা পড়তে হবে কোন পার্টটা পড়তে হবে না। তো আজকের এই নিয়ে আমরা একটু আলোকপাত করার চেষ্টা করব। সবার স্ট্র্যাটেজি আলাদা আলাদা। ইফ ইউ সার্চ the strategies of 100 different toppers or 100 different successful candidates, you will find 100 different strategies. তো সবারটা শোনো, কিন্তু সবার থেকে শুনে खुद का স্ট্র্যাটেজি বানালো বস। নিজের একটা কোর স্ট্র্যাটেজি তৈরি করো, বিকজ তুমি যদি 99 ডিফারেন্ট টপার্সদের কথা শোনো, you will get 99 different strategies, but you will find that the core strategy of each and every topper remains the same, or there is somewhat a single effective strategy. ফার্স্ট যেটা, তাহলে আমি যেখানে আলোকপাত করতে চাইছি, দ্যাট হাউ শ্যাল উই স্টার্ট স্টাডিং, or what are the things that we must do or keep in mind while we study. আমাদের একটা খুব ভুল ধারণা হয়ে গেছে যে যেহেতু এক্সামটা অবজেক্টিভ ভিত্তিক, মানে যেটা 800 মার্কস আমাদের অবজেক্টিভ এমসিকিউতে ভালো করতে হয়, সো উই উইল স্টাডি অনলি অবজেক্টিভ ভিত্তিক। দিস ইজ the most blunder that any aspirant can do in this current scenario. ধরো তুমি হিস্ট্রি কম্পালসারি পার্টের মানে অবজেক্টিভ পার্টের জন্য তৈরি করছো, তুমি যদি শুধু অবজেক্টিভ ভিত্তিক পড়ো তাহলে কিন্তু তোমার নলেজ কিন্তু অনেকটা কম হয়ে যাবে, তোমার এক্সামিনেশন ক্লিয়ার করার কিন্তু প্রসেসটা অনেকটা দীর্ঘায়িত হবে এবং অনেকটা শক্ত হবে। সাপোজ ইউ আর স্টাডিং ফর হিস্ট্রি কম্পালসারি, দ্য অবজেক্টিভ পার্ট, অ্যান্ড ইউ হ্যাভ ইয়োর অপশনাল অ্যাজ হিস্ট্রি। আমি কি তেমন করে পড়তে পারি যেখানে একসঙ্গে আমার অবজেক্টিভ পার্টটাও তৈরি হবে, আবার বা আমার অপশনাল পার্টের আমার রাইটিং স্কিলও প্যারালেলভাবে ডেভেলপ হবে? একদম তাই, এই প্যারালেলভাবে পড়তে হবে। আলাদা করে আমি অপশনাল পড়বো, মানে যেখানে অপশনাল আর কম্পালসারি পার্টের অনেকটা মিল আছে, বা যে কোনো সাবজেক্ট যখন পড়বো ওই রাইটিং স্কিলটাও কিন্তু আস্তে আস্তে ডেভেলপ করার চেষ্টা করো। কি বলতে চাইছি সেটা যদি আমি একটু ভালো করে বোঝাই তাহলে বুঝতে পারবে। ধরো যখন আমি যদি অপশনাল পেপার ডিসকাস করি, যখন কোনো কোয়েশ্চেন, তো দেখবে অপশনাল পেপারে আছে কোয়েশ্চেনগুলোর পার্টস থাকে, সাব পার্টস থাকে। অল দ্য কিওয়ার্ডস গিভেন ইন দ্য কোয়েশ্চেন, আন্ডারলাইন দেম, লার্ন টু আন্ডারলাইন দেম। ফর এক্সাম্পল, আমি যদি একটা কোয়েশ্চেন দিই, আমার অপশনাল ছিল সাইকোলজি, তাহলে আমি যদি একটা কোয়েশ্চেন এক্সাম্পল দিই, হোয়াট ইজ মেমোরি, হোয়াট ইজ মেমোরি ট্রেস অর এনগ্রাম, হোয়াট আর দ্য ডিফারেন্ট মডেলস অফ মেমোরি, what is forgetting, elucidate the theories of forgetting, elucidate the or illustrate the theory of Ebbinger's curve of forgetting। মানে একটা কোয়েশ্চেনের মধ্যে বা সাবপার্টসের মধ্যে আমি কিন্তু অনেক কিওয়ার্ডস পেলাম। কিওয়ার্ডস কি? আমার মেমোরি, মেমোরি এনগ্রাম, মেমোরি ট্রেস, ফরগেটিং, theories of forgetting, Ebbinger's curve of forgetting. So whenever you write an answer, এই যে আমরা অ্যান্সার প্র্যাকটিস করছি, always try that your answer must address all the parts and subparts and all the important keywords that are mentioned in the question. আমরা অনেক সময় ওই নোট ভিত্তিক পড়ি, মানে আমি কোথা থেকে একটা নোট পেলাম, মানে এইগুলো আমি বলছি আমরাও কিন্তু করেছি। তোমরা যে দোষগুলো করছো, এক পুরনো পাপী হচ্ছে এই তোমার সামনে দাঁড়িয়ে আছি, ওই জন্যে এই পাপগুলো করেছি, ভুগেছি,
তোমরা যাতে না ভোগো ওই জন্য তোমাদের সামনে দাদা হিসাবে বলা, এই ভুলগুলো করো না, তাহলে কি হবে অনেক আমাদের নম্বর হারিয়ে যাবে। তো ওই কোথা থেকে একটা নোটস জোগাড় করলাম, ওই নোটসটা মুখস্থ করে চলে গেলাম এবং দেখলাম ও মেমোরি এসছে, তো মেমোরির সম্বন্ধে ওই নোটসটা রাট্টা মার্কে ওই নোটসটা লিখে দিলাম। কিন্তু আমি একবারও দেখলাম না যে অনেক সাব পার্টস ওই কোয়েশ্চেনের কিন্তু আবার মিস হয়ে গেল। ওই জন্য ফার্স্ট থিং যেটা অ্যান্সার রাইটিংয়ের সময় মনে রাখবে, কিওয়ার্ডস আর ভেরি ইম্পর্ট্যান্ট ইন ইয়োর অ্যান্সার রাইটিং। সব সময় নিজের অ্যান্সার রাইটিংকে অর্গানাইজ করবে। সো সেকেন্ড ইজ organizing your answer. Second is organizing your answer. How to organize my answer? I will start my answer with a short intro, যেটা আমি বললাম। I will have a body and then I will conclude. This is the standard organizing of a descriptive answer. এবার এই বডির মধ্যে ধরো আমাকে critically evaluate করতে বলেছে। What is critically evaluate? When any question asks you to critically evaluate, it's very simple. Means you have to state the pros and cons of that particular topic. You have to elucidate your answer with suitable research evidences. You have to explain the pros and cons of that particular theory. Our presentation of an answer সবথেকে ইম্পর্টেন্ট। আমি দেখেছি আমরা, এটা আমার সঙ্গেও হয়েছে, অনেক একটা টপিকের ওপর কিন্তু হয়তো আমি অনেক কিছু জানি, মানে অনেক পড়ে ফেলেছি, অনেক কিছু জানি, আমার নলেজ আছে টপিকটার ওপর, কিন্তু একটি টাইম ফ্রেমের মধ্যে 40 মিনিটসের মধ্যে প্রত্যেকটা আমার নলেজকে গুছিয়ে রিপ্রেজেন্ট করা উইদিন দ্যাট টাইম ফ্রেম, উইদিন দ্যাট পার্টিকুলার লিমিট, answering all the important keywords asked in the question, এটা কিন্তু art. Presentation is very important. You can go to any institute, you can go to you can give any exam, or you can ask any successful topper or any successful person. All will say that the presentation, the representation of answer is the most important point of a good answer. And if your presentation, if your representation is not proper, if you haven't addressed the question properly, then you will get actually very less marks. যে কোনো বড় টপিককে আমরা যদি প্যারাগ্রাফ ওয়াইজ বা একটা একদম ওই বড় বড় এতে না লিখে আমরা যদি পয়েন্ট ওয়াইজ লিখি, পয়েন্ট ওয়াইজ একটা পয়েন্ট ওয়াইজ বা 1 2 3 করে যদি লিখি এবং তার মধ্যে যদি কিওয়ার্ডসগুলোকে আন্ডারলাইন করে দিই, তার মধ্যে কিওয়ার্ডসগুলোকে আন্ডারলাইন করে দিই, ইম্পর্টেন্ট কিওয়ার্ডসগুলোকে, সেটা কিন্তু আমার প্রেজেন্টেশনকে এনহ্যান্স করে অ্যান্ড আমার all important points in the question কেও আমাকে কভার করতে সাহায্য করে। আর fifth point is actually always give relevant references. Give relevant references, illustration, case studies if that demands, examples. অ্যানথ্রোপোলজিতে ট্রাইবসের ওপর কোনো তুমি অ্যান্সার লিখছো, কেস স্টাডি মাস্ট। তুমি সোশিওলজির কোনো ইম্পর্ট্যান্ট টপিকের ওপর অ্যান্সার লিখছো, ইলাস্ট্রেশন, এক্সাম্পল মাস্ট। ধরো আমি তোমাকে অনেক কিছু বলে গেলাম, কিন্তু সেটাকে আমি যদি তোমাদের এক্সাম্পল দিয়ে বোঝাই, যে ধরো একটা এক্সাম্পল, মানে আমি এই মাত্র একটা এক্সাম্পল দিয়ে এক্ষুনি বোঝাবো, তাহলে দেখবে তোমাদের বুঝতে সুবিধা হয়।
তেমনই তোমরা যদি তোমার অ্যান্সার রাইটিংয়ের ইম্পর্টেন্ট কনসেপ্টস যদি ইলাস্ট্রেট করো, যদি এক্সাম্পল দাও, যদি রেলিভেন্ট কেস স্টাডিজ দাও, তাহলে তোমার উত্তর শুধু সুন্দর হয় না, তোমার রিপ্রেজেন্ট সুন্দর হয় না, এক্সামিনারেরও বুঝতে সুবিধা হয় যে তুমি কি বলতে চাইছো, বা এক্সামিনার বুঝতে পারে যে না ইউ হ্যাভ আন্ডারস্টুড দ্যাট পার্টিকুলার পয়েন্ট ওয়েল। ওই জন্য কেস স্টাডি, এক্সাম্পল, ইলাস্ট্রেশন যত তোমার উত্তরে থাকবে, যত রিসার্চ এভিডেন্স থাকবে, সাইকোলজির ক্ষেত্রে তুমি স্কিজোফ্রেনিয়া ডিসকাস করছো, তুমি মুড ডিসঅর্ডার ডিসকাস করছো, যত তোমার উত্তরে ইলাস্ট্রেশন, কেস স্টাডি থাকবে তত কিন্তু তোমার নম্বর বাড়বে, তত তোমার রিপ্রেজেন্টেশন ভালো হবে। বুঝতে পারছো যে আমাদের একটু পড়াশোনার পদ্ধতি চেঞ্জ করতে হবে। ফর এক্সাম্পল তোমার হিস্ট্রি অপশনাল আছে, আবার তুমি হিস্ট্রি তোমার কম্পালসারি মানে অবজেক্টিভের জন্য পড়ছো, তাহলে আমি কি শুধু একদম অবজেক্টিভ ভিত্তিক পড়বো, নাকি আমি আলটিমেটলি ছোট ছোট নোটস বানাতে শুরু করব যেখানে বা যেইটা আমার ডেসক্রিপটিভ অ্যান্সার রাইটিংয়ের হিউজ আমাকে এফেক্ট করবে। মানে ইফ ইউ রাইট আ প্লেন অ্যান্সার অ্যান্ড ইফ ইউ ফলো দ্য ট্রিক্স গিভেন হিয়ার এক্সপ্লেনড বাই মি হিয়ার, দেখবে তোমার নম্বর কিন্তু এইখানে ছিল, তারপর শুট করে কোথায় গিয়ে উঠবে। তো তুমি যখন কনভেনশনাল হিস্ট্রি পড়ছো, লার্ন টু মেক small diagrams and practice small simple diagrams যেটা তুমি কিন্তু তোমার উত্তরে লিখতে পারবে। ধরো তুমি আইভিসি পড়ছো এবং সেখানে একটা তোমার অপশনাল পেপারে একটা হয়তো কোয়েশ্চেন এসছে যে ডিসকাস দ্য ইম্পর্ট্যান্ট ফিচার্স অফ ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন, এনিউমারেট দ্য ইম্পর্ট্যান্ট সিটিজ অর টাউনস অফ ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন। এই পার্টটা তুমি যদি পড়ো, তাহলে আমি যদি আমার নোট মেকিং যখন করছি, যদি আমি সিম্পল স্মল রেলিভেন্ট ডায়াগ্রামগুলো যদি আমি আমার নোট আকারে করি এবং প্র্যাকটিস করতে থাকি রেগুলার, তখন দেখবে অটোমেটিক অপশনে তুমি যখন উত্তর লিখছো ওই ডায়াগ্রামগুলো অটোমেটিক বেরিয়ে যাবে। ওই ডায়াগ্রামের জন্য তোমার কিন্তু নম্বর অনেক বেশি হবে। আমি একটা এক্সাম্পল দিচ্ছি। ফর এক্সাম্পল ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনে একটা সিম্পল ডায়াগ্রাম ধরো আঁকছো। এই ধরো আমি একটা সিম্পল ইন্ডিয়ার ম্যাপ আঁকার চেষ্টা করছি। আশা করি এখানে দেখতে পাচ্ছ। সো এই ধরো সিম্পল ইন্ডিয়ার ম্যাপ, আমি একদম সিম্পল ইন্ডিয়ার ম্যাপটা আঁকলাম। এইখান থেকে আমি একটা খুব সিম্পল মানে একদম খুব সিম্পল যদি আমি ইন্ডাসকে আঁকি in a very trivial manner, এবার যদি আমি এরকম সিম্পল ডায়াগ্রাম আঁকার চেষ্টা করি যে ধরো ইন্ডাসের এইখানটা, সো দিস ইজ মাই মহেঞ্জোদারো, এইখান থেকে একটা ট্রিবিউটারি বেরোচ্ছে ইন্ডাসের, সো এইখানে প্রবাবলি ইট উইল বি হারাপ্পা। এইখানে if I am not wrong there is Dholavira, এইখানে এইটা হচ্ছে রান অফ কাচ, দিস ইজ রান অফ কাচ, আর এইখানটা লোথাল, হারাপ্পা, আর এইখানে ইন্ডিয়াতে আমার কালীবঙ্গন। এইভাবে যদি আমরা সিম্পল ম্যাপ মানে ইফ ইউর অ্যান্সার contains these simple map, এই ইলাস্ট্রেশন কিন্তু একটা ভালো উত্তর লিখতে অনেক বেশি সাহায্য করবে, তোমাকে কিন্তু অনেক নম্বর পেতে তোমার কিন্তু সুবিধা হবে। বা অলওয়েজ ট্রাই অ্যান্ড রিপ্রেজেন্ট লং অ্যান্সার্স। আমাকে অনেকে বলে যে স্যার বা দাদা আমি পড়ছি কিন্তু আমি মনে রাখতে পারছি না। আমরা যদি ভিজুয়াল রিপ্রেজেন্টেশন করে পড়ি, আমরা ছবি দেখে যদি পড়ি, আমরা কিন্তু অনেক বেশি মনে রাখতে পারবো। পয়েন্ট নাম্বার 1। আরেকটা আমাকে বলে যে দাদা আমি সামহাউ অপশনালে আমার উত্তর কমপ্লিট করতে পারছি না। এটা একদম ফ্যাক্ট। আমাদের অপশনাল ইজ নট আ ম্যাটার অফ জোক, যেখানে ওই জন্যে গ্রুপ
সি, গ্রুপ ডি আর গ্রুপ এ আর গ্রুপ বির মধ্যে অনেক ডিফারেন্স হয়ে যায়, কারণ ওই ভয়াবহ অপশনালটা কিন্তু আমাদের লিখতে হয়। এবং ট্রাস্ট মি, ডোন্ট টেক ইউর অপশনালস লাইটলি, কারণ ওই অপশনালে কিন্তু আমরা যদি উল্টোপাল্টা লিখে আসি আমাদের খুব কম নম্বর দেয়। সো ইউ নিড টু বি ভেরি ওয়েল প্রিপেয়ার্ড উইথ ইউর অপশনাল। উইদাউট আ গুড অপশনাল ইউ কান্ট গেট সিলেক্টেড ইন গ্রুপ এ অ্যান্ড গ্রুপ বি, ইটস নেক্সট টু ইম্পসিবল। যাই হোক, ইফ আই কাম ব্যাক টু মাই টপিক, তুমি যত বড় লং অ্যান্সার তুমি যদি সব লিখতে চাও ইন প্যারাগ্রাফ ফরম্যাট, তুমি কমপ্লিট করতে পারবে না। লার্ন টু রিপ্রেজেন্ট ফিউ থিংস in a flow chart, in a diagrammatic manner, in a schematic manner, in a map based, in a point wise manner, flow chart. For example, ধরো একটা কোয়েশ্চেন যদি আসে অন অ্যাংলো-মাইসোর ওয়ার, অ্যাংলো-মাইসোর ওয়ার, তো তুমি কিন্তু অনেকটা বড় না লিখে তুমি কিন্তু সিম্পলি এরকম একটা ফ্লো চার্ট লিখতে পারো, অ্যাংলো-মাইসোর ওয়ার। দেখো কত তাড়াতাড়ি আমার হয়ে যাবে। এইটা হচ্ছে আমার ফার্স্ট অ্যাংলো-মাইসোর ওয়ার, এইটা হচ্ছে আমার সেকেন্ড অ্যাংলো-মাইসোর ওয়ার, এটা হচ্ছে আমার থার্ড অ্যাংলো-মাইসোর ওয়ার, এটা হচ্ছে আমার ফোর্থ অ্যাংলো-মাইসোর ওয়ার। First Anglo-Mysore War was 1767 to 1769. Second Anglo-Mysore War was 1780 to 1784. Third Anglo-Mysore War was 1790 to 1792, and fourth Anglo-Mysore War was on 1799. তো এইভাবে যদি আমরা অ্যান্সারগুলো রিপ্রেজেন্ট করতে পারি, বা তুমি যদি দ্য সাদার্ন পার্ট অফ ইন্ডিয়া ডিউরিং দ্য ফার্স্ট অ্যান্ড সেকেন্ড অ্যাংলো-মাইসোর ওয়ার, আমি এগেইন ইন আ ভেরি ইন্টেলিজেন্ট ম্যানার আমার ডায়াগ্রামে রিপ্রেজেন্ট করতে পারি। ইফ আই ড্র দ্য সাদার্ন পার্ট অফ ইন্ডিয়া নাও, সো দিস ইজ দ্য সাদার্ন পার্ট অফ ইন্ডিয়া, একটু আমি রাফলি আঁকলাম। So this part is actually my northern circles. This part, the modern day Kerala, is actually Travancore. এখানে somewhat you will find our পেয়ারাসা গোয়া। এই পার্টটা ইজ আওয়ার মাইসোর বা মাইসুরু। এই পার্টটা দিস ওয়াজ অ্যাকচুয়ালি দ্য টেরিটরি অফ দ্য নিজামস, and this part was actually the territory of Peshwas. এইভাবে যদি আমরা আমাদের উত্তরগুলোকে রিপ্রেজেন্ট করতে পারি, দেখবে হিউজ মার্কসের কিন্তু ডিফারেন্স হবে।